ছিলাম আমার মায়ের চোখের মণি। বলতে গেলে প্রায় সারাক্ষণই আমি একেবারে এঁটুলির মতো মার আঁচল ধরে ঘুরে বেড়াতাম। তখন আমার বয়স ছিল মাত্র ৩ বছর। সেদিন ছিল বিপত্তারিণী পুজোর দিন। তাই সবার মতো মাও ব্রত রেখে স্থানীয় চণ্ডীবাড়ি নামক একটি মন্দিরে পুজো দিতে যায়। সারাদিন নির্জলা উপবাসের পর পুজো দিয়ে যখন মা বাড়ি ফেরেন, তখন তিনি দেখেন যে বাবা অনেক পুঁই ডাঁটা আর শাকসবজি এনেছেন। বাবা মাকে দেখা মাত্রই কোমল স্বরে বলে ওঠেন, "ও, তুমি এসে গেছো। এই দেখো না, আমি বাজারে গিয়ে এই কটা ডাঁটা আর শাকসবজি এনেছি। তা তুমি এগুলো একটু কেটে আজ ডাঁটা চচ্চড়ি আর কোনো নিরামিষ তরকারি রান্না করো।" একে সারাদিন উপোস, তার উপর অসহ্য এবং অসহনীয় রোদে সারাটা দিন দাঁড়িয়ে পুজো দিয়ে আবার বাড়ি ফিরে এসে এত কিছু উপকরণ কেটে রান্না করতে হবে শুনে মায়ের দেহে এমনই তীব্র রাগের সঞ্চার হয় যে মা বাবার সাথে এক প্রচণ্ড ঝগড়ায় লিপ্ত হয়। এর ফলে মায়ের চোখ মুখ এক ভীষণ লাল বর্ণ ধারণ করে এবং মা রাগে ক্ষোভে তৎক্ষণাৎ রান্নাঘরে গিয়ে ইঁদুর মারার বিষ খেয়ে আত্মহত্যা করেন। আমরা 2 ভাই বোন তখন এতটাই ছোট যে মৃত্যুর বিষয়টিকে আমরা বুঝতেই পারিনি। তোর মামা তখন খুব ছোট থাকায় সে মায়ের কোনো পরলৌকিক কাজই করতে পারেনি। তাই আমার ছোট কাকাই এই সকল কাজ সম্পন্ন করেন। এরপরই ঘটতে থাকে কিছু অদ্ভুত ঘটনা। ঘটনা 1, সময় কারোর জন্যই থেমে থাকে না, তাই সময়ের সাথে সাথে আমরাও বেড়ে উঠি। এক সময় এক তান্ত্রিক গোছের একটি মানুষ আমাদের বাড়িতে আসেন বাড়ি ভাড়ার জন্য। এরপর তিনি আমাদেরই বাড়ির একটি ঘরে থাকতে শুরু করেন। তবে এর কিছুদিন পর তিনি কিছুটা সংকোচের সাথেই আমার বাবাকে ডেকে জিজ্ঞাসা করেন, "আচ্ছা দাদা, আপনারা কি বাড়িতে কিছু অস্বাভাবিক অনুভব করেন?" লোকটির এমন প্রশ্নে বাবা কিছু একটা আন্দাজ করেই বলে ওঠেন, "কেন বলুন তো?" তখন লোকটি বলে ওঠেন, "আসলে আমি রাত্রিবেলা খাওয়ার পর একটু জপ সাধনা করি। তবে আমি এখানে আসার প্রথম দিন থেকেই লক্ষ্য করছি যে ঠিক রাত 12টার পর একজন লাল পেরে সাদা শাড়ি পরা মহিলা মাথা নিচু করে আপনার মূল ফটক থেকে একেবারে আপনার শোবার ঘরের দরজা পর্যন্ত ঠিক 5 বার যাওয়া আসা করেন এবং এরপরই তিনি উঠোনে বসে কিছু একটা আঁখ কাটতে থাকেন আর বিড়বিড় করে কিছু একটা বলতে থাকেন। কে হয় এই মহিলা আপনাদের?" বাবা এরপর খুলে বলেন লোকটিকে, আর তার কাছ থেকে এর প্রতিকার সম্পর্কে জানতে চাইলে লোকটি বলেন, "দেখুন, আমার মনে হয় না এই মহিলা আপনাদের কোনো ক্ষতি করবে। ওনাকে ওনার মতোই থাকতে দিন। পারলে একবার ওনার নামে গয়ায় গিয়ে পিণ্ডি দান করে আসুন, তাহলে ওনার আত্মা হয়তো শান্তি পাবে।" আশ্চর্যজনকভাবে এর কিছুদিন পর একদিন ভোরবেলা ওই তান্ত্রিক খুবই ভীত সন্ত্রস্ত হয়ে আমাদের বাড়ি ছেড়ে চলে যান। তবে এর কোনো কারণ আজও আমাদের কাছে অজানা। ঘটনা 2, আমি একদিন রাতের খাবার খেয়ে শুয়ে আছি। শুয়ে থাকতে থাকতে কিছুটা তন্দ্রাচ্ছন্ন হয়ে এসেছি। এমন সময় অনুভব করি আমার মাথায় এক শীতল স্পর্শ। যেন ঠিক ওই সময় আমি এক ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম। ওই শীতলতার উৎস সন্ধান করার জন্য চাইলেও যেন চোখ খুলতে পারছিলাম না। এমন সময় আমি শুনতে পেলাম এক পরম মমতাময়ী কণ্ঠ, "অনু, মা অনু, চোখ খোল না মা, একটাবার চোখ খোল। দেখ না, আমি এসেছি। আমায় ক্ষমা করে দে মা, তুই একটাবার চোখ খোল, আমাকে দেখ।" আমি বলতে থাকলাম, "না, আমি চোখ খুলবো না, দেখবো না তোমায়।" এরপর আর আমার কিছু মনে নেই। সকালবেলা যখন চোখ খুলি তখন নিজেকে বিছানায় আবিষ্কার করলেও মাথায় খুব ব্যথা অনুভব করি। এরপর ওই ঘটনা আমার সাথে বারবার ঘটলেও কেউ বিশ্বাস করবে না ভেবে এই ব্যাপারে কাউকে কিছু বলি না। এরপর আসে ঘটনা 3, আমার মায়ের মৃত্যুর পর আমাদের ঠিকমতো দেখাশোনা করার জন্য একটি খাওয়া পড়া কাজের মেয়েকে আমার বাবা নিযুক্ত করেন। তবে সেই মাসি সবার সামনে, বিশেষ করে আমাকে ঠিকমতো দেখাশোনা করলেও সবার অনুপস্থিতিতে আমার সাথে খুব খারাপ ব্যবহার করত। এমনকি কখনো কখনো আমাকে প্রহারও করত। এমনই একদিন তিনি কোনো এক কারণে আমাকে প্রচুর বকাবকি করে রান্না করছিলেন। এবার রান্না করার সময় তার একটি মশলার প্রয়োজন পড়লে তিনি দেখেন যে সেটি এমনই একটি উঁচু তাকে তুলে রাখা আছে যে মই ছাড়া সেটা নেওয়া কোনোভাবেই সম্ভব নয় তার পক্ষে। তিনি তা দেখে কিছুটা অবাক হন, কিন্তু তারপর তিনি রান্নাঘরের ওই দেওয়ালের গায়ে মইটি লাগিয়ে সেটি বেয়ে উঠে মশলাটি নেওয়ার জন্য যেই হাত বাড়ান, অমন সময় কোথা থেকে যেন একটা দমকা হাওয়া এসে মইটিকে নাড়িয়ে দিয়ে যায় আর তিনি মই থেকে পড়ে যান। এই ঘটনার ফলে তার বাঁ পায়ের হাড় সহ গোড়ালি এমনভাবে ভেঙে যায় যে তিনি গোটা 1 বছর একেবারে বিছানাসজ্জা হয়ে পড়েন। এই ঘটনার পর আমার মা আমাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন, "ওই মেয়ের ওই অবস্থা আমিই করেছি।"
ওর অত সাহস, ও তোকে মেরেছে, তার উপর আমি যে দেয়ালে হেলান দিয়ে মরেছি সেই দেয়ালেই মই ঠেকিয়ে উঠতে যায়। এরপর আমার সাথে যে যে বাজে ব্যবহার করত তার ঠিক কিছু না কিছু ক্ষতি হতো। এরপর আসে ঘটনা 4। একদিন আমার দিদা আমাদের বাড়িতে বেড়াতে আসে এবং সারাদিন থাকার পর যখন আবার নিজের বাড়িতে ফিরে আসে তখন তিনি লক্ষ্য করেন যে তাঁর হাতে তাঁর বিয়ের আংটিটি নেই। এটা দেখে দিদার মন খুব খারাপ হয়ে যায় এবং তিনি প্রায় খাওয়া দাওয়া ভুলে তার বাবার দেওয়া শেষ স্মৃতিচিহ্ন হারিয়ে যাওয়ার শোকে শোকাতুর হয়ে পড়েন। এক রাতে তিনি এক অদ্ভুত স্বপ্ন দেখেন, যেখানে আমার মা দিদার উদ্দেশ্যে হেসে বলছেন, মা, তুমি এত চিন্তা করো না, আমি ফড়িং হয়ে তোমার আংটি কুড়িয়ে ওই বাড়ির পিছনের দিকের ঘরে থাকা আমার বিয়ের ডাবরের ভিতর রেখে দিয়েছি। পরে সত্যি ওই ডাবরের ভিতর দিদার আংটিটা খুঁজে পাওয়া গিয়েছিল। সবাই বলতো যে মা নাকি আমাদের বাড়ির পিছন দিকে থাকা সবেদা গাছেই থাকে, কারণ অনেকেই নাকি রাতে চলাফেরার সময় ওই গাছে অন্ধকারে কোনো অবয়বকে লক্ষ্য করেছেন। যাই হোক, তোকে কোলে নিয়ে তোর ঠাকুরদা প্রায় মাঝে মাঝেই চলে আসতেন তোর মামার বাড়ি। এমনই একদিন তোকে নিয়ে তোর ঠাকুরদা মামার বাড়ি এসে বিকেলবেলা ওই পিছনের দিকের সবেদা গাছে বসে হেলান দিয়ে তোর সাথে খেলা করছিলেন। তুইও তখন খুব হেসে হেসে দাদুর সঙ্গ দিচ্ছিলিস, কিন্তু হঠাৎ তুই সবেদা গাছের উপরের দিকে তাকাতেই তোর হাসি থেমে যায়। এরপর তুই একেবারে নিস্তব্ধ হয়ে গিয়ে মিনিট 10 পর খুব জোরে কেঁদে উঠিস। যেই তোর কান্না শুরু হলো সেই কান্নার থামানো যায় না। দিনের পর দিন তুই কিছু খেতে চাইতিস না, শুধু সিলিংয়ের দিকে তাকিয়ে একইভাবে কেঁদে যেতিস। অনেক ডাক্তার দেখিয়েও যখন কিছু হলো না তখন আমরা তোকে এক ওঝার কাছে নিয়ে গেলাম। কিছুক্ষণ তোর উপর সে ঝাড়ফুঁক করে এবং আশ্চর্যজনকভাবে তুই কিছুক্ষণের মধ্যেই ঠিক নর্মাল হয়ে যাস। তোর এরকম অবস্থার কারণ তাকে জিজ্ঞাসা করা হলে সে উত্তর দেয়, এই বেটির উপর তোর মৃত মায়ের প্রভাব পড়েছিল। পূর্ণিমা তিথিতে প্রভাব পড়ায় এই প্রভাব আরও ভয়ানক হয়ে উঠেছিল। আর কিছুদিন দেরি করলে এই বেটি আর জীবিত থাকতো না। এই বলে তিনি আমাকে কিছু জল পড়া আর তোকে কিছু কবচ পরিয়ে দেন। তো এই ছিল আমার ঘটনা।